ছেলেদের ক্রিকেটের শুরুটা ভালো হয়েছিল এবং আমরা মেয়েদের টপ ক্রিকেটেও তো দারুণ শুরু হয়েছে। টপ অর্ডারের ব্যর্থতাটা অনেক দিন পর কাটিয়েছেন তানজিদ তামিম। 60 বলে 60 রান করেছেন তিনি। যতক্ষণ ক্রিজে ছিলেন রান রেটটা কিন্তু 6-এর আশেপাশেই ছিল এবং মনে হচ্ছিল যে আপনি যখন শুরুর দিকে 6+ রান রেটের খেলতে পারবেন অবধারিতভাবে ওয়ানডে ক্রিকেটে 330, 340 বা 350 রানও হতে পারে। সেই ব্যাপারটা ঘটানো সম্ভব হয়নি ভালো খেলার পরেও। মেহেদী মিরাজের ইনিংসটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলছেন। 74 রান তিনি করেছেন 101 বলে, খানিকটা স্লো এবং 73 স্ট্রাইক রেটে ব্যাটিং করা, কিন্তু তিনি যে সময় খেলতে নেমেছেন তখন একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল। তানজিদ তামিম আউট হলেন, তারপর সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, তাকে আসলে ওভাবে করে সঙ্গ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া ততক্ষণে আসলে তাকে অনেকটা ধরে খেলতে হয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। হ্যাঁ, জাকির আলী অনিক তারপর মেরে খেলতে পেরেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ 100+ স্ট্রাইক রেটে খেলেছেন, 50 করেছেন, কিন্তু আলটিমেটলি মেহেদী মিরাজের ওই ব্রিজিং ইনিংসটার দরকারও ছিল। আরেকটু হয়তো বা ফাস্ট খেলতে পারতেন তিনি, হয়তো যদি আর 10-12 রান বা 15 রানও বেশি করতেন সেটাও হয়তো বা ম্যাচের সিনারিও পাল্টে দিতে পারতো অনেকাংশে। আচ্ছা, শুরু থেকে যদি একটু দেখি, কাল রাতে যখন আসলে আমরা ফার্স্ট ইনিংসের পর মিড শো করছিলাম তখনও এটা নিয়েই কথা হয়েছে বারবার যে যদি আক্ষেপের কিছু থাকে তাহলে ওই মিরাজের স্লো ইনিংসটা, স্ট্রাইক রেটটা রোটেট করতে না পারাটাই আসলে বাংলাদেশের জন্য ব্যর্থতা হয়ে দাঁড়াবে। কারণ দেখেন এই সেন্ট কিটসের ওয়েনার পার্কে এখানে 286 মতো অ্যাভারেজ স্কোর। সেখানে বাংলাদেশ যখন টসে জিতলো তখন মেহেদী মিরাজ বললেন যে 280 এখানে গুড স্কোর হতে পারে। আমার কাছে মনে হয় সেই জায়গাতে হয়তো বা মানে ক্যালকুলেশনটা ভুল হয়ে গিয়েছিল। যেখানে অ্যাভারেজ আপনার 286, সেখানে আপনি 280 টার্গেট রাখছেন, সেখান থেকে 15 রান বেশি করেছে বাংলাদেশ। বাট আমার মনে হয় শুরু থেকেই টার্গেটটা আসলে 300 এবং প্লাস রাখা উচিত ছিল, যেহেতু আপনার ব্যাটিং পিচ এবং যেহেতু ওয়েস্ট ইন্ডিজ মানে ওখানে হার্ড হিটিংয়ে ভরপুর ব্যাটাররা রয়েছে, সেগুলো সব কিছু মাথায় রেখে আসলে টার্গেটটা একটু বড় ধরে খেলতে নামা উচিত ছিল। আর বাকি সবার 100+ স্ট্রাইক রেট ছিল। আমরা মাহমুদুল্লাহর যদি ইনিংস দেখি, আমরা জাকির আলী অনেক ইনিংস দেখি, চমৎকার 96 রানের পার্টনারশিপ ছিল 6 উইকেটে। ব্যাটিং তো আসলে নিঃসন্দেহে ভালো করেছে, তবে আসলে 294 রানটা মেহেদী মিরাজের স্ট্রাইক রেটটা যদি রোটেট হতো তাহলে আসলে 300+ যেত এবং সেক্ষেত্রে বাংলাদেশ আরও বেশি মানে সফট জোনে থাকতে পারতো পরবর্তীতে। কারণ এবং 295 ডিফেন্ড করার মতো বোলাররা আমাদের দলে ছিল। এই যে মাঠটা যেখানে খেলা হচ্ছে সেন্ট কিটস এন্ড নেভিস, আপনি যথার্থই বলেছেন যে এখানে কিন্তু ফার্স্ট ইনিংসে আগে ব্যাট করে জয়ের পরিসংখ্যান অনেক কম। 31টা ম্যাচের মধ্যে 11টা ম্যাচেই আগে ব্যাট করে জিতেছে এবং পরের ব্যাট করে জেতার পরিসংখ্যানটা বেশি। 20টা ম্যাচে সেখানে 266, হ্যাঁ, 295 এটাই হাইয়েস্ট। 294 মনে হচ্ছিল একটা সেফ টোটাল, যেহেতু এই মাঠে এত রান চেজ করা কখনো পসিবল হয় না এবং বাংলাদেশ টানা 11টা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছিল এবং 11টা ম্যাচের মধ্যে 10টা ম্যাচে বাংলাদেশ পরে ব্যাট করে জিতেছে, উইকেটে জিতেছে এবং বড় ব্যবধানে 8 উইকেটে, 9 উইকেটে, 7 উইকেটে এরকম বড় মার্জিনে বাংলাদেশ জিতেছে। সেখানে কেন মেহেদী মিরাজ আগে ব্যাট নিয়েছেন? হয়তোবা মনে হয়েছে যে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি এবং বড় টোটাল তোলা সম্ভব এবং সেই পথে বাংলাদেশ হারছিল। ইনফ্যাক্ট মেহেদী মিরাজ হিমসেলফ হয়তোবা সেখানে একটু টেনে ধরলেন বাংলাদেশকে। যে আমি ওই কথাটাই বলছিলাম, যখন আপনি দেখছেন ব্যাটিং পিচ, যখন আপনার মনে হচ্ছে এখানে রান করাটা মানে বড় রান করা সম্ভব হবে, সেখানে মানে আপনি ওয়ানডেতে কেন 280 মানে সেটা কি আপনি টার্গেট ধরে খেলতে নামবেন? এবং ওয়েস্ট ইন্ডিজের টসে হারার সময় কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনও বলছিলেন সাহেব যে তারাও আসলে বোলিংয়ে চেয়েছিল, কারণ তারাও চেস করে জেতাটাই ফেভার করছিল এবং সেটাই হয়েছে। বাট আনফর্চুনেট, কারণ 295 ওই যে বলছিলাম যে ডিফেন্ড করার মতো অবস্থা কিন্তু বাংলাদেশ ছিল। ওয়েস্ট ইন্ডিজের অনেক শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের রান রেট আপনার 8+ মানে 9-এর কাছাকাছি চলে গিয়েছিল। সেখান থেকে আপনার দুটো পার্টনারশিপ আসলে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু ম্যাচটা জিতিয়ে দিয়েছে। আমি যদি ভুল না করি, যখন শাহিব আউট হলেন 13 ওভারে তখনও 100+ রান লাগছে। সেখানে শেরফান রাদারফোর্ড চমৎকার খেলেছেন, 80 বলে 113 রান, কোনো সুযোগই আসলে দেননি বাংলাদেশের বোলারদের এবং সেই ক্ষেত্রে জাস্টিন গ্রেভসকেও ক্রেডিটটা দিতে হবে। দারুণ ছন্দ শাহিব জাস্টিন গ্রেভস শেষ দিকে দেখেন আপনারা, তারা কিন্তু সেই স্ট্রাইক রোটেটটা করেই খেলেছেন। শুরুর দিকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ওপেনাররা অনেক স্লো শুরু করেছিলেন, তাদেরও কিন্তু আসলে অনেক মানে 50-র মতো ছিল তাদের স্ট্রাইক রেট প্রথম টপ অর্ডারে 3 জনেরই। তারপরে কিন্তু তখন যে ওয়েস্ট ইন্ডিজ ক্যালকুলেশনটা করেছে যে আমাদেরকে স্ট্রাইক রোটেট করে খেলতে হবে এবং সেই কাজটা করেছে। মানে আসলে আনফর্চুনেটলি ওই বাংলাদেশের এমন মনে হয় ক্যালকুলেশনটা ভুল হয়ে গিয়েছে। নিশ্চয়ই আসলে বাংলাদেশের ক্যালকুলেশন পরের ম্যাচে ভালো সেই প্রত্যাশা থাকবে। আমরা ম্যাচ সামারিটা দেখে নিতে পারি। যেটা বলছিলাম 294 রান বাংলাদেশ করেছিল, মেহেদী মিরাজ 74 রান করেছিলেন,
তানজিদ তামিম 60 বলে 60, মাহমুদুল্লাহ রিয়াদ 50 রান করেছিলেন। রোমারিও শেফার্ড তিনি 3টা উইকেট নিয়েছেন, আলজারি জোসেফ 2টা উইকেট নিয়েছেন, জেডেন সিলস 1টা উইকেট নিয়েছেন 63 রান খরচায়। জবাবে ব্যাট করতে নেমে 2 ওভার 2 বল বাকি থাকতেই জয়ের বাউন্ডারি পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেরফান রাদারফোর্ড 113 রান করেছিলেন, শাই হোপ 86 রান করেছেন, 41-এ নট আউট ছিলেন গ্রেভস, এবং বাংলাদেশের বোলারদের মধ্যে থেকে এক তাসকিন আহমেদ ছাড়া বাকি সবাই 1টা করে উইকেট নিয়েছেন। 3 ম্যাচ সিরিজে প্রথম ম্যাচটা জিতে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গিয়েছে 6 বছর পর ফাইনাল, 6 বছর পর 2018 সালে ডিসেম্বরই বাংলাদেশের সঙ্গে জিতেছিল, এবং বাংলাদেশের জয়ের ধারাটা শুরু হয়েছিল এই মাঠ থেকেই। সেই ধারাটা ভেঙেছে। আমরা হোপফুল হব পরের ম্যাচে বাংলাদেশ ফাইট ব্যাক করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.